সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো ভিডিও ফুটেজ প্লে করে আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিও ফুটেজে আমার দুটো অ্যানালিটিক্যাল বিশ্লেষণ রয়েছে। প্রথম ভিডিও ফুটেজে আমি ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। এই দুইজনের বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয়, আমাদেরকে একটা বিশেষ বার্তা দেয়। এটি নিয়ে আমি আলোচনা করব। আর 2 নম্বর ভিডিও ফুটেজ থেকে আমি আলোচনা করে প্রমাণ করে দেখাবো যে নরেন্দ্র মোদীর কূটনৈতিক চালের কাছে ডক্টর ইউনূস কিভাবে পরাস্ত এবং পরাজিত হয়েছে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি ভিডিও ফুটেজটি প্লে করে দেখাই। প্রথমটা প্লে করে দেখাই, একটু দেখতে থাকুন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে অপ্রত্যাশিতভাবে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনারা লক্ষ্য করে দেখেছেন ডক্টর ইউনূস যখন খুব আগ্রহ ভরে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকার করতে গেলেন, তখন নরেন্দ্র মোদী যে ভঙ্গিতে নমস্কার করলেন সেটি খুব বেশি স্বতঃস্ফূর্ত বা ওয়েলকামিং ছিল না। মুখের হাসিটাও দেখেন, এই মুখের হাসি দেখে মনে হচ্ছে যে তিনি একজন অবাঞ্ছিত মানুষকে আর্টিফিশিয়াল হাসি দিয়ে বরণ করে নিচ্ছেন, মানে তার অনিচ্ছা সত্ত্বেও। আচ্ছা, হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয়। আর একটু প্লে করে শোনাই। নরেন্দ্র মোদী, এটা তাদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক, যদিও শুক্রবার সকাল পর্যন্ত এই বৈঠকের বিষয়ে ঘুণাক্ষরেও জানায়নি ভারত। আচ্ছা, নরেন্দ্র মোদীর মানে ফেসিয়াল এক্সপ্রেশন আপনারা দেখুন, ওনাকে কি খুব খুশি মনে হচ্ছে? না। আচ্ছা, আর একটু দেখাই। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু বৈঠক হলো কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বারবার দেখছেন হাত দিয়ে যে উনি বসার মানে অনুমতি দিচ্ছেন, এটিও খুব ওয়েলকামিং আমার কাছে মনে হয় নাই। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটু প্লে করে দেখাই। ইউনূস ও মোদীর মধ্যে একটি বৈঠকের আর্জি জানানো হচ্ছিল। শুক্রবার সেই আর্জিতে সাড়া দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বসলেন বৈঠকে, কিন্তু ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হলো সেটার আভাস পাওয়া গেল। আচ্ছা, দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করবেন, এইগুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ করার অপেক্ষা রাখে। আচ্ছা, নরেন্দ্র মোদীর কাছে কি উনি প্রশ্নপত্র নিয়ে গেছেন যে নরেন্দ্র মোদীর প্রশ্নের উত্তর কাগজে লিখে দিয়ে দিতে হবে? দেখুন, এক গাদা কাগজ তাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, দেখুন, নরেন্দ্র মোদীর কাছে উনি কাগজে প্রশ্ন লিখে রেডি করে নিয়ে গিয়েছেন, যাতে কি প্রশ্ন করতে হবে। শেখ হাসিনা কি কোনোদিন এইভাবে কাগজের মধ্যে গাদা প্রশ্ন লিখে নরেন্দ্র মোদী বা ভারতের কোনো বিদেশ মন্ত্রীর সাথে কথা বলেছিলেন? আমাকে উত্তর দিন। এইটাই হচ্ছে এইখানেই হচ্ছে ইউনূস এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য। আর একটু দেখাই। এই দেখুন, মুদির বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, দেখতে পাচ্ছেন, হাত দেখেন কোথায় রাখা। মানে উনি ইউনূসের প্রতি বিতৃষ্ণ, না পেরে কূটনৈতিক ভদ্রতা বা রাজনৈতিক শিষ্টাচার রক্ষার্থে উনি ইউনূসের সাথে কথা বলতে বসেছেন। ওনার কোনো ইচ্ছা নাই। পুরা বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। আর একটু দেখাই। রয়ে গিয়েছে ধোঁয়াশা। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যম। আচ্ছা ভাই, এর হাতে কি? এই কাগজগুলো কেন? হোয়াটস দিস ননসেন্স? হ্যাঁ, মানে নরেন্দ্র মোদীর সাথে কথা বলার সময় ওনার প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলতে হয়। ওয়াও, এই হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আর একটু দেখাই। দাবি করতে শুরু করে বৈঠক হচ্ছে, তবে তখনও ভারত সরকার এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেনি। শুক্রবার সকালেও ভারত কিছু জানায়নি।
শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের সংবাদ মাধ্যম আচ্ছা, আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখাইলাম আমি হালকাভাবে। আচ্ছা, এখন বাংলাদেশের ইউনূসের ডাস্টবিন সচিব অর্থাৎ শফিক কেরানি বলেছে যে ভারতের সাথে বাংলাদেশের আলোচনা খুবই সাকসেসফুল হয়েছে। মানে মনে হচ্ছিল যে তারা দিল্লি দখল করে ফেলেছে, কিন্তু আদতে কি তাই? শেখ হাসিনা বা এখানে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে এতগুলো বিষয় কিভাবে আলোচনা হলো স্বল্প সময়ের মধ্যে, কোয়েশ্চন মার্ক। আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোকে নরেন্দ্র মোদী খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন এবং সারা পৃথিবীতে নরেন্দ্র মোদী একটা বার্তা পৌঁছে দিয়েছেন। মূর্খ ইউনূস এবং নাবালক ক্ষুদ্র শিশু উপদেষ্টাদের এই মোদীর কুটচাল বোঝার কোনো ক্ষমতাই নাই। তারা বুঝতেই পারে নাই যে কোথায় নরেন্দ্র মুদিকে ধরাশায়ী করেছেন, এটা বুঝতেই পারে নাই। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের কথা যখন উপস্থাপন করা হয়েছিল তখন নরেন্দ্র মোদী এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন। ঠিক আছে, নরেন্দ্র মোদী এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন। সুতরাং নরেন্দ্র মোদী এই বিষয়টি কমপ্লিটলি এড়িয়ে গিয়েছেন। হ্যাঁ, আর শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে নরেন্দ্র মোদী কোনো আগ্রহ দেখান নাই। আর আদতেই কি এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছিল কি হয় নাই, সেই ব্যাপারেও ভারতের পক্ষ থেকে কোনো কিছু বলা হয় নাই। তবে আমরা বর্ডার কিলিং, তারপর আরো অন্যান্য পানি বন্টন, এইগুলো আরো বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে শুনেছি। তো এইসব আলোচনার মধ্যে ইউনূস চেয়েছিল যে শেখ হাসিনার বিষয়টি সে উপস্থাপন করবে, কিন্তু নরেন্দ্র মোদী দিয়েছেন অন্য রকমের বার্তা। হ্যাঁ, ঠিক আছে। তো মজার ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে ইউনূস কয়েক পৃষ্ঠা কাগজের মধ্যে লিখে নিয়ে গিয়েছে সে কি কি প্রশ্ন করতে হবে। দিস ইজ ভেরি এম্বারাসিং। এটি আমি প্রথমবারের মতো দেখেছি। কোনো রাষ্ট্রপ্রধান প্রথমবারের মতো এই জাতীয় কাজ করলো বলে আমি দেখতে পেলাম। ঠিক আছে, লজ্জাস্কর। হ্যাঁ, আচ্ছা, এখন আমি নরেন্দ্র মোদীর একটি ফেসবুকের পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা নিউজ থেকে নিয়েছি। নরেন্দ্র মোদী এই ফেসবুকের পোস্টে যেটি বলেছেন আমি পড়ে শোনাই, তারপর আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবো যে কিভাবে তিনি প্রধান উপদেষ্টা ইউনূসকে পরাস্ত করলেন বা ধরাশায়ী করলেন। নরেন্দ্র মোদী তার ফেসবুকের পোস্টে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস মহোদয়ের সাথে সাক্ষাৎ। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের ব্যাপারে ভারত প্রতিজ্ঞাবদ্ধ। আচ্ছা, আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের জন্য ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করছি। অবৈধ সীমান্ত ক্রসিং প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। মূর্খ শিশু, ক্ষুদ্র টুকাই উপদেষ্টা এবং বুইড়া খাটাস ইউনূসের কি সেই বুদ্ধি আছে যে নরেন্দ্র মোদীর এই পোস্টটি বুঝার মতো ক্ষমতা আছে? নরেন্দ্র মোদী কিন্তু কৌশলে সারা পৃথিবীর মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছেন। খুব ভালো করে শুনবেন। তো এটির ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। এখানে কি বলেছেন এই দেখুন, এখানে বলা হয়েছে, উপরের অংশে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের ব্যাপারে ভারত প্রতিজ্ঞাবদ্ধ। এটা তো বুঝতে পেরেছেন। পরবর্তী অংশে বলেছেন, আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং
গণতন্ত্রের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। এর মানে হচ্ছে কি, বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা স্থিতিশীলতার জন্য বাংলাদেশের আহ, বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার ব্যাপারে নরেন্দ্র মোদী ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এর মানে হচ্ছে বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা নেই। নরেন্দ্র মোদী সারা পৃথিবীর কাছে জানিয়ে দিয়েছেন, যেহেতু বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা নেই, সেই হেতু বাংলাদেশে যাতে শান্তি স্থিতিশীলতা ফিরে আসে সেই ব্যাপারে তিনি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ক্লিয়ার মেসেজ সারা পৃথিবীর কাছে উনি পৌঁছে দিয়েছেন যে বাংলাদেশে শান্তি এবং স্থিতিশীলতা কাম্য। এখন একটা দেশের শান্তি এবং স্থিতিশীলতা কখন কাম্য হয়? যখন সেই দেশের শান্তি এবং স্থিতিশীলতার শূন্যতা দেখা দেয়। এরপরে তিনি বলেছেন, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। তাহলে বোঝা গেল যে বাংলাদেশে অন্তর্ভুক্তি এবং গণতন্ত্র নেই। ভারত চায় যে বাংলাদেশে অন্তর্ভুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এখন বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনীতি করার বা ভোটের আয়োজন করার মানে হুঙ্কার দিচ্ছে, ভোটের আয়োজন করার দাবি জানাচ্ছে ইউনূস সরকারের উপদেষ্টা টুকাই খুদে শিশু উপদেষ্টাগণ এবং এবং বাংলাদেশের জঙ্গি মৌলবাদী গোষ্ঠী। তো এটি তো অন্তর্ভুক্তি হয় না, এটি তো ইনক্লুশন হয় না। একটা ইনক্লুসিভ ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকতে হয়, এবং বাংলাদেশে একটি বৃহত্তর বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে রেখে দিয়ে অন্তর্ভুক্তি হয় না, ইনক্লুসিভ ইলেকশন হয় না। নরেন্দ্র মোদী এটাই সারা পৃথিবীর কাছে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তি বা ইনক্লুশন নাই। আওয়ামী লীগ ব্যতি রেখে বাংলাদেশে নির্বাচন করার ষড়যন্ত্র করা হচ্ছে। এটি নরেন্দ্র মোদী এই কথার মাধ্যমে মানে পৃথিবীর মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছেন বাংলাদেশের ব্যাপারে বা ইউনূস সরকারের ব্যাপারে। এবং তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। বাংলাদেশে কি গণতন্ত্র আছে? নাই। তো কি দাঁড়ালো? আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। বাংলাদেশে কি শান্তি স্থিতিশীলতা আছে? নাই বলেই তো তিনি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার জন্য সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এটাই উনি বোঝাতে চাচ্ছেন। অন্তর্ভুক্তি বাংলাদেশে নাই, আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তি হবে না এবং গণতন্ত্রও হবে না। সুতরাং এই দুটির শূন্যতা বাংলাদেশে রয়েছে বিধায় তিনি এই দুটোকে ইনক্লুড করার জন্য উনার অভিমত ব্যক্ত করেছেন। বুঝতে পেরেছেন? এবং শেষের অংশে বলেছেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও জনগণের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। দেশের একজন প্রধানমন্ত্রী যখন পার্শ্ববর্তী দেশের একজন প্রধানমন্ত্রী যখন বলেন যে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের মানে খ্রিস্টিয়ান, আহমদিয়া, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। একজন পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন, তখন সারা পৃথিবীর কাছে তিনি কি বার্তা দিলেন বলুন তো দেখি, বা কি বার্তা দিতে চেয়েছেন? বার্তা দিতে চেয়েছেন যে বাংলাদেশে হিন্দুরা, অন্যান্য সংখ্যালঘু মানুষেরা নিরাপদ না। বাংলাদেশ হচ্ছে অন্যান্য সংখ্যালঘু হিন্দুদের জন্য একটি ভয়ঙ্কর জায়গা, এবং এই ভয়ঙ্কর জায়গা হওয়ার কারণে এটি তাদের জন্য বসবাসের যোগ্য স্থান না, দেশ না। এই বার্তাটাই তিনি সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আর আরো পৌঁছে দিয়েছেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই, অন্তর্ভুক্তি বা ইনক্লুশন বা ইনক্লুসিভ পলিটিক্সও নাই, শান্তিও নাই, স্থিতিশীলতাও নাই। তো মূর্খেরা কি এই পোস্ট পড়ে বুঝতে পেরেছে নরেন্দ্র মোদী কিভাবে ইউনূসকে আইকালা বাস ঢুকাই দিছেন?
আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।